নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপিটি হচ্ছে সাবুদানার খিচুড়ি, অবশ্যই নিরামিষ। সাবুদানার খিচুড়ি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বানিয়ে থাকি, তবে আমার মনে পড়ছে না আমি এর আগে আপনাদের সাবুদানার রেসিপি বা সাবুদানার খিচুড়ির কোনো রেসিপি দিয়েছি বলে। আজকে অবশ্য আমার এই রেসিপিটি একেবারে নিরামিষ এবং সুস্বাদু, স্বাস্থ্যকর এবং তৃপ্তিদায়ক খাবার বলতে পারেন। উপোস রাখার পর অনেক সময় মনটা করে যে একটু সেদ্ধ ভাত কিংবা ডাল ভাত হলে ভালো হতো, তবে অনেক সময় এমন হয় যে মুড়ি কিংবা রুটি কিংবা ভাত খাওয়া যায় না। যেমন আসছে শিবরাত্রি, 2 দিনের ব্রত। তো যাই হোক, চলুন রেসিপিটি শুরু করছি। আগেই দেখলেন সাবুদানাগুলো আমি 30 থেকে 40 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে তুলে ছেঁকে ওগুলো শুকনো করতে দিয়েছি। দেখা যাক কি কি সবজি নিয়েছি। আমি বেশ কিছু গাজর আর আলু চৌকো এবং ছোট্ট ছোট্ট আকারের করে কেটে নিয়েছি। একেবারে ভুল করেও যেন এগুলো লম্বা সাইজের কাটবেন না কিংবা চপ করবেন না। তবে অবশ্য আলু আর গাজরটা আমার ভীষণ পছন্দ, আমি নিয়েছি। যদি আপনাদের সুগার থাকে সেক্ষেত্রে আলু আর গাজরের পরিবর্তে আপনারা পেঁপেও ব্যবহার করতে পারেন। আর এইখানে আমি বিনস আর ফুলকপি নিলাম না কিংবা ক্যাপসিকাম। ওগুলো উপোসের পরে খেলে অনেক সময় গ্যাসের সৃষ্টি হয়। তাছাড়া কাঁচা লঙ্কা কুচি, গোটা কয়েক মটরশুঁটি আর কারি পাত্তা, ধনে পাত্তা, টমেটো কুচি, এটাই নিয়েছি। এদিকে বাদামগুলো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তেল ছাড়া ব্রাউন কালারের করে ভেজে নিয়েছি। এখন দেখুন সাবুদানাগুলোর মধ্যে থেকে জলটা খুব ভালোভাবে ঝরে গেছে। এখন আমি ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন খুব ভালো করে গরম হয়। এরপরে তেল দিতে হবে। আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি। এটা কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েই বানাতে হবে, সর্ষের তেল এখানে ব্যবহার করা চলবে না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। ওর ওপরে 1 চামচের মতো জিরে, কারি পাত্তা, কাঁচা লঙ্কা দিয়ে 30-40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ফোড়নটা রেডি করে নিয়েছি। এইবার কেটে রাখা গাজর এবং আলুগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু লবণ দেব না। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে আছে। 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আলু এবং গাজরের গায়ের জলটা খুব ভালোভাবে মরে গেছে। এইবার আমি অল্প লবণ দেব। অবশ্যই গাজর এবং আলুর পরিমাণ অনুযায়ী লবণটা দিচ্ছি। এখন আলু এবং গাজর কড়ার গায়ে যাতে জড়িয়ে না যায় কিংবা ওভারকুক যাতে হয়ে না যায়, সেই জন্য আগে আমি লবণ দিয়েছিলাম না। লবণ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম এবং লোয়ের মাঝখানে রেখে আবার এটা 1 মিনিটের মতো আমি ঢেকে দেব। লবণ দেওয়ার আগে 1 মিনিট এবং লবণ দেওয়ার পরে আরও 1 মিনিট ঢেকে ভাজতে এইখানে আলু আর গাজর প্রায় মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কুচো টমেটো, মটরশুঁটি দিয়ে দিলাম ওপর থেকে। ওগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও 1 মিনিটের মতো ঢেকে দেব। 1 মিনিট পরে ফেরত এসেছি। মোটামুটি বলতে পারেন 80% সেদ্ধ হয়ে গেছে। এখন জল ঝারিয়ে নেওয়া সাবুদানাগুলি ওপর থেকে দিয়ে দিলাম। আমার মিষ্টিটা পছন্দ না, সেই জন্য আমি এইখানে চিনি অ্যাড করছি না। যদি আপনাদের মিষ্টি পছন্দ হয় তাহলে এইখানে 2-4 দানা চিনি আপনারা দিতেই পারেন। এই পর্যায়ে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। খেয়াল রাখবেন এই রান্নাটার মধ্যে লবণ যেন একেবারেই বেশি না হয়ে যায়, তাহলে রান্নার স্বাদটাই বদলে যাবে। তাছাড়া সাবুদানার একটা মিষ্টতা থাকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু নিচে রেখে
ভালোভাবে লবণটা মিশিয়ে নিয়েছি এবং ওটা ঢেকে দিয়েছি। আর আমি এইখানে সিন্ধক লবণ ব্যবহার করছি। এইখানের সিন্ধক লবণ আর সাদা লবণ চেনার কোনো উপায় নেই। এখন বাদামটা রেডি করে নিয়ে চলুন। বাদামটা ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য হালকা হাতের চাপে খোসাগুলো খুব ভালোভাবেই উঠে যাচ্ছে। বাদামটা খোসা ছাড়ানোর পরে এখন এটাকে চলুন আধ ভাঙা করে নিই। ওদিকে কিন্তু বারবার খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামের ওপরে কখনোই দেবেন না, মিডিয়ামের থেকে একটু নিচেই রাখতে হবে। আর তাছাড়া 1 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনটা খুলে সাবুদানাটা নাড়তে হবে। বাদামটা আমার আধো ভাঙা হয়ে গেছে, এখন আবার একবার সাবুদানাটা নেড়ে নেওয়ার পালা। অনেকটা বেশি সময় যদি না নাড়া হয় তাহলে কিন্তু সাবুদানাটা ঝরঝরে হবে না, বসে চাপ বেঁধে যাবে। আর প্রথমবার যখন নাড়তে যাব, সাবুদানাটা যেহেতু ঠান্ডা ছিল, কড়ার গায়ে হালকা লেগে যেতেই পারে, ওটা কোনো টেনশনের ব্যাপার না, আলতোভাবে নাড়লেই উঠে যাবে। লক্ষ্য রাখতে হবে কড়ার মধ্যে ফার্স্ট যখন তেল দেওয়া হচ্ছিল তখন কড়াটা যেন খুব ভালোভাবে গরম হয়, তাহলে খুব একটা জড়িয়ে যাবে না। এইখানে দেখুন প্রায় অর্ধেকগুলো সাবুদানা আমার রান্না হয়েই এসেছে। কিভাবে বোঝা যায় সাবুদানা রান্না হয়ে গেছে? কালারগুলো দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে, যেটা সাদা আছে ওটা এখনও রান্না হয়নি। আর তাছাড়া সাবুদানা সঠিকভাবে সঠিক উপায়ে যদি রান্না না করা হয় তাহলে খেতে গেলে একটু অসুবিধা হয়, অনেকটা সময় চেবাতে হয় বা স্বাদটাও ভালো আসে না। সেক্ষেত্রে বাচ্চারাও খুব একটা খেতে চায় না, কিংবা নিজেদেরও ভালো লাগে না। আলু এবং গাজর সমস্ত সবজি যখন নাড়া হয়ে গিয়েছিল, সাবুদানাটা কড়াতে দেওয়ার পরে মোটামুটি 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা, আবারও বলছি, মিডিয়ামের থেকে একটু নিচে, একেবারে লোতে না রেখে 1 মিনিট পরে নাড়াচাড়া করে নিলেই সাবুদানাটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। এইখানে আমার সাবুদানাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে 4 মিনিটের মধ্যে। পরিমাণটা একটু বেশি থাকলে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগতেই পারে। আধ ভাঙা করে রাখা বাদামের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেই রান্নাটা একেবারে ফিনিশড। দেখুন আমার সাবুদানাগুলি দেখতে যেমন ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু সেই রকমই দুর্দান্ত সুস্বাদু হবে। আপনাদের কাছে যদি মটরশুঁটি নাও থেকে থাকে আপনারা সেক্ষেত্রে শুধুমাত্র বাদাম আর আলু দিয়েও বানাতে পারেন, তবে কিন্তু কড়ি পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা এবং ফোড়নে জিরে, এটা কিন্তু অবশ্যই চাই। দেখলেনই তো আমার আলু এবং গাজর কোনোটাই কিন্তু গলেও যায়নি কিংবা গায়ে জড়িয়েও নেই, অথচ সেদ্ধ খুব সুন্দরভাবে হয়ে গেছে। তবে আমার এই সহজ সরল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে পারলে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যেন। আর আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।